ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর ৩ দফা ঘোষণা। জানাবো হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত। রিজভির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যা বলল জামায়াত। এবং সর্বশেষ জানাবো মাকে বেঁধে তরুণীকে ধর্ষণ, ২ আসামি রিমান্ডে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেসবুকে হাসনাত আব্দুল্লাহর ৩ দফা ঘোষণা। সামাজিক মাধ্যমে ৩টি দাবি ঘোষণা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার দাবিগুলো হলো, আওয়ামী ফ্যাসিস্ট রাজনীতিকে চূড়ান্তভাবে কবর দিতে হবে, আওয়ামী রাজনীতির প্রত্যাবর্তন অসম্ভব করে দিতে হবে, ভারতীয় আধিপত্যবাদের অবসান ঘটাতে হবে, স্বাধীন সার্বভৌম আত্মনির্ভর মর্যাদার নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে, বাংলাদেশে একটা সাম্য ও ইনসাফের সমাজ গড়তে হবে। এদিকে এক সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ৫ই আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে ফ্যাসিস্টরা। এটি গণঅভ্যুত্থানের লেজিটিমেসিকে প্রশ্নবিদ্ধ করছে। তাই আগামী ৩১শে ডিসেম্বর শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রিজভির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে যা বলল জামায়াত। বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য প্রদান করেছেন তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে তিনি বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামায়াত ইসলামী সম্পর্কের ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায় জামায়াত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বিবৃতিতে তিনি আরো বলেন, রুহুল কবির রিজভী জামায়াত ইসলামের দিকে ইঙ্গিত করে বলেছেন, ৫ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা পায়ের রক কাটে তাদের চিনে জনগণ। খোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে ৭১-এর বিরোধিতাকারী জামায়াত। রিজভির এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক ধরে প্রচার করা হচ্ছে। রক কাটা, খোলা পানিতে মাছ শিকার, ৭১-এর বিরোধিতায় এসব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রিজভি জামায়াতের বিরুদ্ধে এসব কথা উচ্চারণ করে কি অর্জন করতে চান তা জনগণের কাছে স্পষ্ট নয়। জামায়াত রক কাটা ও খোলা পানিতে মাছ শিকারের রাজনীতি কখনো করেনি। তিনি জামায়াতের দিকে ইঙ্গিত করে ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। তার এই বক্তব্য চরম মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। বিবৃতিতে উল্লেখ আছে, জামায়াত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামায়াত। জামায়াত ইসলামী কখনো মুনাফিকি করেনি। জামায়াত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। জামায়াত কখনো মুনাফিকির আশ্রয় নেয়নি। রিজভী অবশ্য অবগত আছেন, ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সঙ্গে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতিসংঘে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। বিবৃতিতে আরো উল্লেখ আছে, জামায়াত ইসলামের রাজনীতি ভারতের আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে। জামায়াতের এই ভূমিকা গোটা জাতি গ্রহণ করেছে, আর এই কারণে সম্ভবত রিজভির গাত্রদাহ সৃষ্টি হয়েছে। আমরা এই ধরনের বিভ্রান্তিকর ও অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি। হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধকে কেন গুরুত্ব দিচ্ছে না ভারত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবি যে আসবে তা একরকম জানাই ছিল। অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক ৪ মাস ১৮ দিনের মাথায়। গত ২৩শে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভার্বাল আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার উপদেষ্টা বা নীতি নির্ধারকরা বেশ কিছুদিন ধরেই আকারে ইঙ্গিতে বা খোলাখুলি বলে আসছিলেন যে তারা ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবেন, যাতে তাকে গণহত্যার জন্য বিচারের কাঠগড়ায় তোলা যায়। কিন্তু যে কোনো কারণেই হোক আনুষ্ঠানিকভাবে সে বার্তা বা চিঠি কিন্তু দিল্লির কাছে পাঠানো হচ্ছিল না। অবশেষে সেটা যখন এলো তখন তা এলো নোট ভার্বালের আকারে। নোট ভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে এক ধরনের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম, তবে তাতে প্রেরকের কোনো স্বাক্ষর থাকে না। নোট ভার্বালের রীতি অনুযায়ী ধরেই নেওয়া যায় এক্ষেত্রে বার্তাটি পাঠানো হয়েছে দিল্লির বাংলাদেশ দূতাবাসের লেটার হেডে এবং তাতে হাই কমিশনের রাবার স্ট্যাম্পও ছিল। বার্তাটি হাতে আসার কয়েক ঘন্টার মধ্যে দিল্লির পক্ষ থেকে প্রকাশ্যে সেটির প্রাপ্তি স্বীকার করা হয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এটাও জানিয়ে দেন যে তাদের এ বিষয়ে এখনই কিছু বলার নেই। এরপর আরো কয়েকদিন কেটে গেছে, দিল্লির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া যেমন দেওয়া হয়নি, তেমনি বাংলাদেশকে নোট ভার্বালের কোনো জবাবও পাঠায়নি ভারত। ভারত সরকারের একাধিক গুরুত্বপূর্ণ সূত্র দিল্লিতে বিবিসি বাংলাকে আভাস দিয়েছেন যে তারা এই অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছেন না। এমনকি বাংলাদেশ সরকারও যে খুব একটা গুরুত্বের সঙ্গে অনুরোধটা করেছে তেমনটাও মনে করছে না ভারতের কর্মকর্তারা।
তারপরেও এই বার্তার জবাব নিশ্চয়ই দেওয়া হবে, কিন্তু তার জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেন ভারত সরকার ওই নোট ভার্বাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে, কর্মকর্তা এবং বিশ্লেষকদের সঙ্গে কথা বলে তার কারণগুলো অনুসন্ধান করা হয়েছে এই প্রতিবেদনে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যদিও দাবি করেছে যে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তবে ভারত মনে করছে তাদের বার্তা পাঠানোটা একটা দায়সারা পদক্ষেপের চেয়ে বেশি কিছু নয়। দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বিবিসিকে বলছিলেন, সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সহ বিবরণ পেশ করত। মানে যেমনটা একটা চার্জশিটে থাকে, এক দু পাতার একটা নোটে যে সেটা থাকতে পারে না তা তো বলাই বাহুল্য। অর্থাৎ বাংলাদেশ সরকার আসলে তাদের দেশের মানুষকে এটা দেখাতে চাইছে যে তারা ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে দিয়েছে এবং ফলে বল এখন ভারতের কোর্টে, আমাদের এখন আর কিছু করার নেই। ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায়, আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সারলো। আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল, জানিয়ে দিয়েছি ব্যাস। কিন্তু ভারত যে শেখ হাসিনাকে বিচারের জন্য হস্তান্তর করবে, বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ হলেই বাংলাদেশ হয়তো সার্বত্মক প্রচেষ্টা চালায়নি, এমনটা ধারণা করছেন তিনি। প্রকৃত কারণটা যাই হোক, নোট ভার্বাল যে যুক্তি দেখিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনে করছে না। কারণটা হলো, কোনো সাক্ষ্য প্রমাণ ছাড়া এ অভিযোগ জানানোর অর্থ এ বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক। ভারতীয় ওই কর্মকর্তা বলেন, এখন দুদেশের প্রত্যর্পণ চুক্তিতেই পরিষ্কার বলা আছে রাজনৈতিক অভিযোগে অভিযুক্ত কোনো ব্যক্তিকে হস্তান্তর করা যাবে না। ফলে শেখ হাসিনার ক্ষেত্রে নিশ্চয়ই সেই যুক্তি প্রযোজ্য হবে। লেটার রোগেটরি দিলেও না হয় হতো, কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল তথা এফসি বা পলাতক আসামি হন। এখন কোন কোন শর্তের অধীনে ভারত একজন এফসি কে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়মকানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তার পুরোটাই উল্লেখ করা আছে। এইসব রীতিনীতি কিছুটা নির্ভর করে বিশেষ ওই দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির বিশেষ ধারার উপর, তবে মূল ধারাটা সব দেশের ক্ষেত্রে এক, আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় পলাতক আসামি হতে হবে। এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো পলাতক আসামি বা এফসি ছিলেন না। ভারতের সাবেক শীর্ষস্থানীয় কূটনীতিবিদ পিনাক রঞ্জন চক্রবর্তী এই যুক্তি দেখিয়ে বিবিসি বাংলাকে বলেন, মনে রাখতে হবে 5ই আগস্ট তারিখেও শেখ হাসিনার নামে সে দেশে কোনো মামলা ছিল না। ফলে ভারত যখন তাকে আতিথেয়তা দিয়েছে সেই মুহূর্তে তিনি কিন্তু কোনো পলাতক আসামি নন। পিনাক রঞ্জন আরো যুক্তি দেন, এখন শেখ হাসিনা দেশ ছাড়ার পর যদি তার বিরুদ্ধে দেশ জুড়ে শত শত মামলা একসঙ্গে দায়ের করা হতে থাকে তাহলে এটা মনে করার যথেষ্ট কারণ থাকতে পারে যে এগুলো রাজনৈতিক প্রতিহিংসামূলক, যার ভিত্তিতে প্রত্যর্পণের কোনো প্রশ্নই ওঠে না। তাহলে কি ধরেই নেওয়া যেতে পারে যে অনুরোধ যে আকারে আসুক বা যতই জোরালো সাক্ষ্য প্রমাণ পেশ করা হোক